ভারতের শক্তি বৃদ্ধির জবাবে সীমান্তে শতাধিক কামান মোতায়েন চীনের। প্রয়োজনে সীমান্ত অতিক্রম করে অভিযান চালানো হবে বললেন এরদোগান। চীনের সঙ্গে উত্তেজনা, যুক্তরাষ্ট্রের F-16 যুদ্ধবিমান পেল তাইওয়ান। আরো থাকছে ইরানের বিরুদ্ধে ফের নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের। আরো জানিয়ে দিব পারস্য উপসাগরী দেশগুলো অতীত থেকে শিক্ষা নিয়েছে বলল রাশিয়া। এবং সর্বশেষে জানতে পারবেন মোদি হঠাৎ কেন কৃষকদের দাবি মেনে নিলেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের এই সংবাদ শুনছেন কিংবা দেখছেন। আজকের সংবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ভারত ও চীন সীমান্তে চীন শত শত সেনা শিবির এবং শত শত ট্যাঙ্ক এবং কামান মোতায়েন করেছে। তার পাল্টা জবাব হিসেবে ভারত কামান ও অন্যান্য ভারী অস্ত্র মোতায়েন করেছে এবং তাদের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে। যদি যুদ্ধ বেঁধে যায় সেক্ষেত্রে কে বেশি শক্তি প্রদর্শন করতে পারবে? কমেন্টস বক্সে আপনার মতামত লিখে জানান। ভারতের শক্তির বৃদ্ধির জবাবে সীমান্তে শতাধিক কামান মোতায়েন চীনের। লাদাখ সীমান্ত ঘিরে ভারত চীনের মধ্যে উত্তেজনা আবার বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী সেখানে M-777 হুইটজারের 3টি রেজিমেন্ট এবং K9 বজ্রবন্দুকের একটি রেজিমেন্ট মোতায়েন করেছে। এর জবাবে চীনও সেখানে শতাধিক ট্যাঙ্ক মাউন্টেড হুইটজার কামান মোতায়েন করেছে। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, পিপলস লিবারেশন আর্মি তিব্বতে ভারতের সীমান্ত বরাবর 100টি দূরপাল্লার PSL 181 লাইট ট্রাক মাউন্টেড হুইটজার মোতায়েন করেছে। পিএলএর সূত্রে বরাদ দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে যে ওই অঞ্চলে M-777 আল্ট্রালাইট হুইটজার 3টি রেজিমেন্ট ভারতের মোতায়েন প্রক্রিয়া PSL 181 হুইটজার মোতায়েন করা হয়েছে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভি চলতি বছরের আগস্ট মাসে জানিয়েছিল যে চীন সীমান্তে PSL 181 কামান মোতায়েন করেছে। এপ্রিলে সিসিটিভি দাবি করেছিল যে ঝিনজাং এ সমুদ্রপৃষ্ঠ থেকে 5200 মিটার উচ্চতে PSL 191 গাড়িতে লাগানো হুইটজার কামান মোতায়েন করা হয়েছে। চীনা সামরিক ম্যাগাজিন মডার্ন শিপস অনুসারে PSL 191 আরো বড় গোলা বহন করতে পারে, যার পাল্লা 500 কিলোমিটার পর্যন্ত বাড়ানো যায়। তাইওয়ান প্রণালীতে সামরিক তৎপরতা বাড়িয়েছে চীন। সাম্প্রতিক সপ্তাহগুলো এটাই ছিল বিশ্ব গণমাধ্যমের শিরোনাম। কিন্তু হাজার হাজার মাইল পশ্চিমে চীনের আরেক উত্তেজনা বাড়ছে। ধারণা করা হচ্ছে তাইওয়ানের আগে ওই সীমান্ত বিরোধ উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা বেশি। প্রায় 16 মাস আগে চীন ও ভারতের সেনারা প্রাণঘাতী এক সংঘর্ষে জড়ান। হিমালয়ের পাদদেশের দুর্গম এলাকায় দুই দেশের সীমানা বিভাজনকারী প্রকৃত নিয়ন্ত্রণ রেখা। ওই সংঘর্ষ কোনো অস্ত্র দিয়ে নয়, হয়েছিল পেশি শক্তি দিয়ে। পারমাণবিক ক্ষমতাধর দুই দেশের মধ্যে এই সীমান্ত বিতর্কিত এবং দুর্বলতার চিহ্নিত। এটা নিয়েও উত্তেজনা আবার বাড়তে দেখা যাচ্ছে। অসমর্থিত কিছু প্রতিবেদনে পাওয়া তথ্য অনুযায়ী দুই দেশের সেনারা সংক্ষিপ্ত সময়ের জন্য একে অপরকে আটক করে রেখেছিলেন। সেখানে দুই দেশের সামরিক অবস্থান সুরক্ষিত। এদিকে উত্তেজনা কমাতে দুই পক্ষের উচ্চ পর্যায়ের আলোচনা তেমন কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। দুর্গম এই পার্বত্য অঞ্চলে সীমান্ত নিয়ে 1962 সালে যুদ্ধ জড়ায় ভারত ও চীন। এরপর দুই দেশের মধ্যে সীমানা বিভাজনকারী রেখা LC প্রতিষ্ঠিত হয়। তবে দুই দেশ তাদের অবস্থানে কখনোই একমত হয়নি এবং উভয় পক্ষই প্রায় একে অপরের বিরুদ্ধে সীমান্ত অতিক্রম করার অভিযোগ তুলে আসছে। আবার দুই পক্ষই নিজেদের নিয়ন্ত্রণে থাকা এলাকা পরিসর বাড়াতে চায়। এ কারণে সময় সময় দুই পক্ষ নিজেদের অবস্থান নিয়ে দফায় দফায় সংঘর্ষ জড়িয়েছে। সর্বশেষ গত বছরের জুনে এক সংঘর্ষ হয়, যা গত 40 বছরের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা সবচেয়ে প্রাণঘাতী সংঘর্ষ। ওই লড়াইয়ে ভারতের অন্তত 20 জন ও 4 সেনা নিহত হয়েছিলেন। এরপর দীর্ঘস্থায়ী ওই উত্তেজনা প্রশমনের লক্ষ্যে দুই দেশের সামরিক নেতারা কয়েক দফা মুখোমুখি আলোচনা করেন এবং আলোচনায় সেই ধারাবাহিকতা এখনো চলমান রয়েছে। গত বছর জুনের সংঘর্ষের পর এ পর্যন্ত 13টি সামরিক বৈঠক হয়েছে। সর্বশেষ বৈঠক হয়েছিল অক্টোবর মাসে। এবারেও আলোচনার সমাপ্তি ভালো হয়নি। আগের আলোচনাগুলো সীমান্ত দুই পক্ষের দাবি নিয়ে সামান্য অগ্রগতি হলো। সর্বশেষ বৈঠকের পরের দিন গত আলোচনায় ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় চীনের বিরুদ্ধে অসহযোগিতা করার অভিযোগ তুলেছে। প্রয়োজনে সীমান্ত অতিক্রম করে অভিযান চালানো হবে বললেন এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রসেপ তাইপ এরদোগান বলেছেন সন্ত্রাস প্রতিরোধের প্রয়োজনে তুরস্ক সীমান্ত অতিক্রম করে অভিযান চালাবে। ইতালির রোমে G20 শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে তুরস্কে ফেরার আগে এই সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে একই সাথে সন্ত্রাসী সংগঠনকে সমর্থন দেওয়া থেকে বিরত থাকার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি বলেন, যদি আমরা ন্যাটোর মিত্র হই, মিত্রকে কখনো জটিল পরিস্থিতিতে ফেলতে হয় না। সিরিয়া IS এর বিরুদ্ধে লড়াই করা কুর্দি সশস্ত্র গোষ্ঠী ওয়াইজবিকে সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। অপরদিকে সংগঠনটি তুরস্কের কুর্দি বিচ্ছিন্নতাবাদী সংগঠন PKK-এর সাথে সংযোগের অভিযোগে সন্ত্রাসী হিসেবে বিবেচনা করে আসছে আঙ্কারা। এদিকে G20 সম্মেলনের ফাঁকে রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে এক বৈঠকে অংশ নিয়েছিলেন এরদোগান।
বৈঠকের বিষয়ে সংবাদ সম্মেলনে তুর্কি প্রেসিডেন্ট বলেন, বৈঠকে তারা দুই দেশের মধ্যে অর্থনৈতিক বন্ধন আরো জোরদার এবং আফগানিস্তান, সিরিয়া, লিবিয়া এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। যুক্তরাষ্ট্রের কাছ থেকে F-16 যুদ্ধবিমান পাওয়ার বিষয়ে বাইডেনের সাথে আলোচনা হয়েছে বলে জানান এরদোগান। বৈঠকের বিষয়ে তিনি বলেন, আমি কোনো নেতিবাচকতা লক্ষ্য করিনি। যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান তৈরির প্রকল্পে এর আগে তুরস্ক বিনিয়োগ করলেও রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা N-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা করার কারণে প্রকল্প থেকে তুরস্ককে বাদ দেওয়া হয়। এর বদলে তুরস্ককে F-16 যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী কয়েক মাসের মধ্যে এ বিষয়ে দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে ওয়াশিংটনে বৈঠকের কথা রয়েছে বলে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে সোমবার জানায় তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। সূত্র TRT ওয়ার্ল্ড। চীনের সঙ্গে উত্তেজনা, যুক্তরাষ্ট্রের F-16 যুদ্ধবিমান পেল তাইওয়ান। ওয়াশিংটনের কাছ থেকে F-16 যুদ্ধবিমানের অত্যাধুনিক সংস্করণ হাতে পেয়েছে তাইওয়ান। বৃহস্পতিবার তাইওয়ানের প্রেসিডেন্ট সাই সিআই শহরের দক্ষিণাঞ্চলে একটি বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া F-16 যুদ্ধবিমানের অত্যাধুনিক সংস্করণ F-16B উন্মোচন করেন। তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড মনে করে চীন, অন্যদিকে তাইওয়ান নিজেদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র মনে করে। সাম্প্রতিক সময়ে চীন তাইওয়ানের আকাশ সীমানায় নজিরবিহীন সামরিক মহড়া দিয়েছে। চলমান উত্তেজনার তাইওয়ানের জন্য বেইজিংকে দোষারোপ করে আসছে। অন্যদিকে তাইওয়ানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করছে চীন। তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিকভাবে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, তবে যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রধান আন্তর্জাতিক সমর্থনকারী এবং অস্ত্র সরবরাহকারী। এ কারণে বেইজিং বিক্ষুব্ধ। তাইওয়ানের প্রতিরক্ষা জোরদার করার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন ও তাইওয়ানের আরএমএস ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশনের সঙ্গে $396 কোটি চুক্তি হয়েছে। তাইওয়ানের বিমান বাহিনী বেশ প্রশিক্ষিত হলেও চীনের কাছে তা নগণ্য। 2019 সালে যুক্তরাষ্ট্র $8 বিলিয়ন তাইওয়ানের কাছে F-16 যুদ্ধবিমান বিক্রির বিষয়টি অনুমোদন দেয়। ইতিমধ্যে তাইওয়ানের কাছে 200-টির বেশি জেট বিমান রয়েছে, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ। যুক্তরাষ্ট্র তাইওয়ানের সামরিক সহযোগিতার কথা আগেই প্রকাশ করেছিলেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইয়াং-ওয়েন। তিনি আগেই বলেছিলেন তাইওয়ানে অবস্থান করছে মার্কিন কিছু সেনা। তারা তাইওয়ানের সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে। চীন যদি তার দেশে আগ্রাসন চালানোর চেষ্টা করে তাহলে তার দেশের প্রতিরক্ষায় এগিয়ে আসবে যুক্তরাষ্ট্র। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও তাইওয়ানের পাশে থাকার ঘোষণা দিয়ে বলেছিলেন, চীন যদি তাইওয়ানে আক্রমণ করে তাহলে যুক্তরাষ্ট্রকে তাইওয়ানের রক্ষা করতে তাদের পক্ষ নেবে। তবে গত সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, তাইওয়ানের স্বাধীনতা উৎসাহ দেওয়া আগুন নিয়ে খেলার মতো। তাইওয়ানের ইস্যুতে যুক্তরাষ্ট্র নাক গলানোর বিষয়ে সতর্ক করেন তিনি। ইরানের বিরুদ্ধে ফের নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের। 2020 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সৃষ্টি করার অভিযোগে ইরানের 6 ব্যক্তি ও এক প্রতিষ্ঠানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, 2020 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করার অভিযোগে ওই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সূত্র পাস্টুডের। 2020 সালের নভেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচন আগে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অভিযোগ করেছিল, ইরান, রাশিয়া, চীন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করছে। কিন্তু বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে এমন সময় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যখন বাইডেন ইরানের পরমাণু সমঝোতা পুনরায় কার্যকরের লক্ষ্য নিয়ে কূটনৈতিক উপায় অবলম্বনের আগ্রহ প্রকাশ করেছেন। পারস্য উপসাগরের দেশগুলোর অতীত থেকে শিক্ষা নিয়েছে বলল রাশিয়া। 6 জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার ব্যাপারে তুলনামূলক ভালো অবস্থান গ্রহণ করায় পারস্য উপসাগরীয় দেশগুলোর প্রশংসা করেছে রাশিয়া। মস্কো বলেছে, এসব দেশ পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার সমর্থন করার পরিবর্তে এবার এই সমঝোতাকে রক্ষা করার পক্ষে অবস্থান নিয়েছে। রাশিয়ার সিনিয়র কূটনীতিক মিখাইল উলিয়ানোভ এক টুইট বার্তায় এই মন্তব্য করেছেন। সৌদি আরবের রাজধানী রিয়াদে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ PGSCর সদস্য দেশগুলোর সঙ্গে আমেরিকার ইরান বিষয়ক এক বৈঠকের প্রতি ইঙ্গিত করে তিনি এই মন্তব্য করেন। রিয়াদ বৈঠক শেষে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ ও আমেরিকা এক যৌথ বিবৃতিতে আগামী 29 নভেম্বর ভিয়েনায় শুরু হয়ে যাওয়া পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনার প্রতি সমর্থন জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সব পক্ষকে অবিলম্বে পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে এবং যাতে অন্যান্য বিষয়ে কূটনৈতিক প্রচেষ্টা চালানো যায় এবং যার ফলে মধ্যপ্রাচ্যের শান্তি ও নিরাপত্তা স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হতে পারে। গত এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত ভিয়েনা ইরানের সঙ্গে 5 জাতিগোষ্ঠীর 6 দফা আলোচনা হয়েছে এবং এই আলোচনায় মিখাইল উলিয়ানোভ রুশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন। উলিয়ানোভ তার টুইট বার্তায় আরো বলেছেন, পারস্য উপসাগরীয় দেশগুলোর অত্যন্ত ইতিবাচক অবস্থান নিয়েছে। খুব বেশি দিন আগের কথা নয় যখন এইসব দেশ পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বেরিয়ে যাওয়ার সমর্থন করে বক্তব্য দিয়েছিল, কিন্তু এবার তারা প্রমাণ করেছে যে তারা অতীতের ভুল থেকে শিক্ষা নিতে জানে। সূত্র পাস্টুডে। মোদি হঠাৎ কৃষকদের দাবি কেন মেনে নিলেন?
কৃষকদের দীর্ঘদিনের আন্দোলনের মুখে বিতর্কিত ৩ কৃষি আইন বাতিলের ঘোষণা দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানিয়েছেন চলতি মাসে শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনে আইনগুলো প্রত্যাহার করে নেওয়া হবে। তার এই ঘোষণায় খুশির বন্যা কৃষকদের মুখে। মুখ খুলছেন বিরোধী দলের নেতারাও, কিন্তু প্রশ্ন উঠেছে হঠাৎ কেন কৃষকদের দাবি মেনে নিলেন মোদী সরকার। বিশ্লেষকদের মতে এর পিছনে বিজেপির বড় ধরনের রাজনৈতিক স্বার্থ রয়েছে। এর আগে জম্মু কাশ্মীরের বিশেষ সাংবাদিক মর্যাদা প্রত্যাহার বা সংশোধিত নাগরিকত্ব আইন প্রণয়নের মতো বিতর্কিত ইস্যুগুলো নিয়ে ব্যাপক আন্দোলন বিক্ষোভ হলেও সেসব সিদ্ধান্ত থেকে সরেনি নরেন্দ্র মোদী সরকার। কিন্তু কৃষকদের আন্দোলন কেন পিছু হটলো তারা? মূলত এই বিক্ষোভের সবচেয়ে বেশি সংখ্যায় অংশ নিয়েছে পাঞ্জাব ও উত্তরপ্রদেশের কৃষকেরা। এই দুটি রাজ্যে বিধানসভা নির্বাচনে কিছুদিন পর সেখানে কৃষকদের ভোট বিরুদ্ধে চলে গেলে বিজেপির জেতার সম্ভাবনা অনেকটাই কমে যেত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এছাড়া এক কেন্দ্রীয় মন্ত্রী সেলের উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কৃষকদের বিক্ষোভের উপর দিয়ে গাড়ি চালিয়ে চললে কয়েকজন কৃষক এক সাংবাদিক নিহত হন। সেই মন্ত্রী ছেলেকে ওই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়েও চাপ চলছে বিজেপির উপর। অবশ্য কৃষক নেতারা বলেছেন তারা এখনই বিক্ষোভ থামাচ্ছেন না। সংসদের সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে ৩টি আইন চূড়ান্ত প্রত্যাহার হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন তারা।